জাহানারা লেখিকা জান্নাত মুন পর্ব ২২। আজ আকাশের চাঁদটা কালো মেঘে ঢাকা পড়েছে। আমি সেই কখন থেকে বেলকনিতে দাঁড়িয়ে সেদিকে তাকিয়ে আছি। বাড়ির ভিতরে এসি আছে তাই কখনো গরম অনুভব হয় না, কিন্তু আজকাল ভীষণ রকমের গরম পড়েছে। আজ আবার বাইরে বাতাসও বইছে না। তারপরে এখানে গরমের মধ্যে দাঁড়িয়ে আছি। এই স্থানটা আমার খুব পছন্দের হয়ে দাঁড়িয়েছে। আমি রেলিংয়ে হাত রেখে সুদূরে তাকে আনমনে ভাবতে লাগলাম। দেখতে দেখতে কিভাবে ৬ দিন পেরিয়ে গেল। ৩ দিন আগে ইরফান চৌধুরীর জ্ঞান ফিরেছে। এই নিয়েও এক লম্বা কাহিনী ঘটেছে। পঙ্কজের বাম পা আর ডান হাত ভেঙে গেছে। মাথায় হালকা একটু চোট পেলেও তেমন আঘাত লাগেনি। তাকে ব্যান্ডেজ প্লাস্টার করে ৩ দিন পরেই হসপিটাল থেকে ছুটি দিয়ে দিয়েছে। নুলক চৌধুরীর কথায় তিনি নাকি বাসায় ছেলের বাকি ট্রিটমেন্ট দিবেন। পঙ্কজের গাড়ি যখন উত্তরা প্রবেশ করে তখনই নুলক চৌধুরীর কাছে নাবিলা চৌধুরীর কল আসে। তিনি বলেন এক্ষুনি পঙ্কজকে নিয়ে হসপিটালে ব্যাক করতে, কিন্তু কেন ব্যাক করতে বলেছে তা বুঝে উঠতে পারেননি। হয়তো ইমার্জেন্সি কিছু হয়েছে তাই তিনি কথা অনুযায়ী হাসপাতালে ব্যাক করলেন। সেখানে গিয়ে জানতে পারলেন ইরফানের কথায় ওনাদের এখানে আনা হয়েছে। ৭২ ঘন্টা পেরিয়ে যায় তবু ইরফানের জ্ঞান ফেরেনি। নাবিলা চৌধুরী তখন ছেলের সাথে আইসিইউতে দেখা করতে এসেছেন। কিছুক্ষণ পরেই সেখানে ইমরান আসে। মম পঙ্কি ব্রোকে মিমি বাসায় নিয়ে যাচ্ছেন, আপাতত বাকি ট্রিটমেন্ট বাসাতেই হবে। ইমরানের কথায় পাশে নাবিলা চৌধুরী কিছু বলার আগেই ইরফানের গলা তাদের কানে আসলো, ওই মাদারচোদকে এক্ষুনি আমার সামনে নিয়ে আস। নাবিলা চৌধুরী আর ইমরান হতভম্বল হয়ে বেডের দিকে তাকাতেই চোখ বড় বড় হয়ে গেল। যে ছেলে ৩ দিন ধরে কোনো জ্ঞান নেই তার আচমকা জ্ঞান কিভাবে ফিরে আসলো? আসলো তো আসলোই, সাথে আবার চেঁচিয়ে কথা বলাও শুরু করে দিয়েছে। ইরফান এক হাতে বেডে ভর দিয়ে বালিশ থেকে মাথাটা হালকা উঠিয়ে আরেক হাতে অক্সিজেন মাস্ক নিয়ে চোখ গরম করে তাদের দিকে তাকিয়ে, কি হলো, শাওয়া দিয়ে বাতাস ঢুকছে না নাকি? ইরফানের পুরো মাথায় এমনি থুতনি সবটা দিয়ে পেঁচিয়ে সাদা ব্যান্ডেজ করা। ব্যান্ডেজে কিছু জায়গা লালচে হয়ে আছে। এই অবস্থায় ইরফানের এমন আচরণ দেখে নাবিলা চৌধুরী আর ইমরান দুজনেই স্পিচলেস। মা ভাইকে নড়াচড়া করতে না দেখে সে নিজেই উঠে যেতে উদ্যত হলে ইমরান তাড়াহুড়ো করে তাকে আবার শুইয়ে দেয়। ইরফানের শরীরে এক বিন্দু শক্তি নেই, তবুও হঠাৎ এমন আচরণের কারণ বুঝে উঠতে পারল না কেউই। অতএব ইরফানের কথা মতো পঙ্কিকে তার কেবিনে আনা হলো। তখন সে বলল তার পায়ের কাছে আরেকটা বেডের ব্যবস্থা করতে। সকলে তাও করে দিল। তারপর পঙ্কিকে বলল যতদিন পর্যন্ত না ও সুস্থ হচ্ছে ততদিন পর্যন্ত এখানেই পঙ্কজকে থাকতে হবে। তার চোখের সামনে। চরম বিরক্তিতে পঙ্কজের মাথার রগগুলো ফুলে ওঠে। কিরে ভাই, তোর কি সমস্যা? দাঁতে দাঁত পিষে ইরফানের উদ্দেশ্যে বাক্য ছাড়ল পঙ্কজ। ইরফান চিত হয়ে বেডে পড়ে আসে। একটু আগে চেঁচানোর ফলে মাথায় আবার চাপ পড়েছে। তাই এখন আর জোরে কথা বলা তো দূর, আস্তে বলার শক্তিও তার নেই। তাই ইরফান হাত দিয়ে ইশারা করলো পঙ্কিকে তার কাছে আসতে। পঙ্কজ চরম বিরক্ত ইরফানের কাজে। তার হেঁটে যাওয়ার ক্ষমতা নেই। সে হুইল চেয়ারে বসে আছে, এমনকি হুইল চেয়ার চালিয়ে নিয়ে যাওয়ারও ক্ষমতা নেই। এক হাত ভাঙা। ইমরান পঙ্কজকে ইরফানের মাথার কাছে নিয়ে গেল। তুই আমাকে একা ফেলে বাড়ি চলে গেলে আমি কার সাথে হুগা মারা দিব ভাই? তাই তো তোকে এখানে রাখার বন্দোবস্ত করলাম। এবার চোখের সামনে তোকে দেখলে ময়নাটাকে একটু হলেও ঠান্ডা থাকবে। সিরিয়াস মুহূর্তে ইরফানের আজাইরা কথায় রাগে বাকহীন হয়ে পড়ে পঙ্কজ। রাগে ঠোঁটগুলো থরথর করে কাঁপতে থাকে। আর কি এভাবে ইরফানের পায়ের কাছে বেডে ফেলে পঙ্কজকে ৩ দিন ধরে আটকে রেখেছে ইরফান। এমনকি পঙ্কজকে টয়লেটে নিয়ে গেলেও ভিডিও করে এনে দেখাতে হয় ইরফানকে। এতক্ষণ টয়লেটে পঙ্কজ কী করেছে? ইরফানের এমন সব অত্যাচারে পঙ্কজ পাগল হয়ে মাঝে মাঝেই রাগে চেঁচামেচি করে, ওই বাঙ্গির বাচ্চা, কেউ আমারে পাবনা দিয়ে আয়, ওই নদীর পুত আমাকে পাগলাগারদ দিয়ে আয়। অত্যাধিক গরমে বেলকনিতে দাঁড়িয়ে থাকায় শরীর ঘেমে একাকার। এই রকম গরমে শাড়ি পরে থাকতে কার ভালো লাগে? তবুও পরে থাকতে হয় চৌধুরী বউদের। মনে মনে ঠিক করে নিলাম ২-১ দিনের মধ্যে বাপের বাড়ি যাব। ১ মাসের উপর হয়ে গেল এখনও নিজের বাড়ি যেতে পারলাম না। বাপের বাড়ির কথা ভাবতে গেলেই মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। তাই আর ভাবলাম না, একটা দীর্ঘশ্বাস ছেড়ে ওয়াশরুমের দিকে রওনা দিলাম। এবার শাওয়ার নিয়ে ফ্রেশ হওয়া দরকার, না হলে রাতে আবার ঘুম আসতে চাইবে না। মাতাল অবস্থায় হেলে দুলে নোহা আমার ঘরে আসে। ঘড়ির কাঁটা তখন ১১টা বাজে ৩৮ মিনিট। আমি এখনও শাওয়ার নিচ্ছি। নোয়া একবার পুরো রুমে চোখ বুলিয়ে নিল। না, ঘরে কেউ নেই। অতএব বিছানায় উঠে ২ পা মেলিয়ে বাচ্চাদের মতো গালে হাত দিয়ে বসে পড়ে। আমি আরও ৫ মিনিট পর শাওয়ার নিয়ে বের হলাম। আমার পরনে গেঞ্জি আর প্লাজো। আমি তখনও নোহাকে খেয়াল করিনি, বরং আয়নার সামনে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে ভেজা চুলগুলোকে মুছতে ব্যস্ত। হঠাৎ করেই নোয়ার কুতানি কান্নার আওয়াজ কানে আসে। আমি তড়াক গতিতে আয়নাতে চোখ রাখলাম। নোয়া একইভাবে বিছানায় বসে আছে। তার পরনে একটা কালো ইনার আর জিন্সের হাফ প্যান্ট।
আমি হাতের টাওয়ালটা সিঙ্গেল কাউচটার উপর রেখে ওর সামনে গিয়ে দাঁড়ালাম। এই মেয়ে, কি সমস্যা? মাঝরাতে আমার ঘরে এসে কুতাচ্ছ কেন? আমি চিবিয়ে চিবিয়ে নোহাকে কথাগুলো বললাম। আমার কথা শুনে সে আমার দিকে তাকালো, অতঃপর কোনো ইঙ্গিত না দিয়েই টিস্যু ছাড়া নাক মুছে সেই হাতটা বিছানায় মুছে দিল। তার এহেন কাণ্ডে রাগে আমার মাথাটা ফেটে পড়ছে। আমি তাকে হ্যাঁচকা টান মেরে বিছানা থেকে নামিয়ে দিয়ে চেঁচিয়ে উঠলাম, ইয়াক ছি, বেয়াদব গিদড়! ইউ সিসি, এই মেয়ে, এটা তুমি কি করলে? হ্যাঁ, কোনো ম্যানার্স জানো না? আমার এইটুকুতেই নোয়া ও ও করে কেঁদে দিল। আমি দুই হাত ধরে মাথা চেপে ধরে দীর্ঘশ্বাস ফেললাম। এই মেয়েটার বয়স আমার বয়সী, তারপর এই টাইপের বাচ্চাদের বিহেভিয়ার কেন করে মাথায় ঢোকে না। মনে মনে আবার বিড়বিড় করলাম, বড়লোক হলে যা হয় আর কি। প্রিটি গার্ল, জানো আজ কি হয়েছে? নোহার চোখ দুটো টলমল করছে, এরকম আমি এর আগে কখনো দেখিনি। তাই নিজের রাগকে কন্ট্রোল রেখে প্রত্যুত্তর করলাম, না বললে জানবো কিভাবে। একটা ভ্রু উঁচিয়ে স্বাভাবিক গলায় প্রশ্ন করলাম। এবার নোহা আবার হাত দিয়ে নাক মুছে তার মিনি প্যান্টে মুছে দিল। তারপর আঙুল দিয়ে তার পশ্চাতে ইশারা করে হেঁচকি তুলতে তুলতে বলল, এখানে না একজন ডেভিল পুলিশ লাঠি দিয়ে একটা বাড়ি মেরেছে। নোহার কথায় আমার চোখ কপালে উঠে গেল। আমি উদ্গ্রীব হয়ে জানতে চাইলাম, পুলিশ তোমার পাছায় মেরেছে, বাট হোয়াই? আমার কথায় যেন আরেকটু আশকারা পেয়েছে, তাই নাক টেনে টেনে পাছা আমার দিকে ঘোরালো। অতঃপর নিজের হাফ প্যান্ট খোলার জন্য উদ্ধৃত হলে আমি আবার চেঁচিয়ে উঠলাম, এই মেয়ে, হাফ প্যান্ট খুলছো কেন? এখানেই তো মেরেছে, দেখো। কি মেয়ে রে বাবা, পাছায় মার খেয়েছে, সেটা আবার আমাকে দেখাতে চাইছে। আমি এবার চল শক্ত করে মার খাওয়ার কারণ জানতে চাইলাম। কি কাণ্ড ঘটিয়েছো যে পুলিশের হাতে মার খেতে হলো? আমার বাক্যটা শেষ হতেই নোহা একটু উঠে বিছানা থেকে একটা বেগুন আরেকটা শশা নিল। এতক্ষণ বিছানায় এগুলো পড়েছিল, আমি খেয়ালই করিনি। কি অদ্ভুত ব্যাপার, এই মেয়ে রাত বিরেতে সবজি নিয়ে ঘুরছে কেন? আমার ভাবনার মধ্যেই নোহা ন্যাকামি করে বলে ওঠে, জানো প্রিটি গার্ল, বেবি হসপিটালে, তাই আমার কোনো কিছুই ভালো লাগতো না। তাই তো কিউকাম্বার আর এগ প্লান্ট দিয়েই কাজ সারতাম। কাজ সারতে মানে? নোহার কথায় আশ্চর্য হয়ে বাক্যটা ছুঁলাম। নোহা আমার কথায় জোরে জোরে মাথা দোলালো। হ্যাঁ তো, কাজ সারতাম। বেবি না থাকায় তুমি এটা ইউজ করনি? নোহার কথায় আমি বাঁকারা হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছি। এই মেয়ে এসব কী বলছে? বেগুন আর শশা দিয়ে কী কাজ সারে, আমার মাথায় আসছে না। আমি কিছু বলছি না দেখে সে আবার বলতে আরম্ভ করলো, কিন্তু ইরফান বেবি এখন সুস্থ আছে, তাই এই আনন্দে আমি আজ ক্লাবে যাই। তখন আমি পার্টি করছিলাম, হঠাৎই আমার পাশে একটা হ্যান্ডু বয় এসে দাঁড়ায়। এইটুকু বলেই থেমে যায় নোহা। আমি ওর পাশে ফ্লোরে বসলাম। বেশ সময় চুপ করে বসে থাকতে দেখে আমি বললাম, তারপর? নোহা কি যেন ভাবছিল, আমার কথা কানে যেতেই একটা ঢোক গেলে আমার দিকে তাকিয়ে বলতে আরম্ভ করলো, ইউ ডোন্ট নো হাউ কিউট হি ওয়াজ। আমি অনেকক্ষণ তাকিয়ে দেখছি হ্যান্ডুটা কি কিউট করে ফোনে কথা বলছিল, তারপরে আমার পাশায় মেরে দিল। অ্যাঁ অ্যাঁ অ্যাঁ, এটুকু বলে আবার কান্না শুরু করে দিয়েছে নোহা। আমি কিছু বুঝতে পারলাম না, ও তাকিয়েছিল বলেই লোকটা মেয়েটার পাছায় মেরে দিয়েছে। বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য আবার নোহাকে প্রশ্ন করলাম, তুমি কিছু না করলে লোকটা এমনি এমনি মেরে দিল? নোহা গাল ফুলিয়ে বলে উঠল, হ্যাঁ তো, শুধু মেরে দিয়েছে। আমি শুধু বললাম, হেই হ্যান্ডসাম, আই উইল ফাক ইউ। নোহার কথা শুনে আমার জমিন থেকে মাটি সরে গেল। মনে হচ্ছে মাথা কেমন যেন ভন ভন করছে। এই মেয়ে চেনে না জানে না, কোনো অপরিচিত লোককে এমন বেহায়া কথা বলে দিল। সূর্যের তীর্যক আলো চোখ মুখে পড়তে ঘুম কাঁচা হয়ে আসলো। চোখ কষলে সারা রুমে একবার চোখ বুলালাম। তারপর বিছানা থেকে উঠে বসতে যাব, তখনই শরীরে টান অনুভব করলাম। নিজের কোমরের দিকে দৃষ্টিপাত করতেই চোখ মুখ চরম বিরক্তিতে কুঁচকে উঠল। নোয়া সাপের মতো আমাকে পেঁচিয়ে বেঘরে ঘুমাচ্ছে। গত রাতে মাতাল হয়ে আমার রুমে জোর জবরদস্তি করে ঘুমিয়ে পড়েছে। সারা রাত আমাকে একটু ঘুমাতে দেয়নি। ঘুমের মধ্যে বারবার আমার প্রাইভেট পার্টে হাত মেরে দিয়েছে। সারা রাত নিদ্রাহীন থাকায় রাগে শেষ রাতে বিছানা থেকে টেনে হিঁচড়ে ফ্লোরে শুইয়ে দিই। কিন্তু এটা আবার বিছানায় কখন আসলো, কি জ্বালা! আমি ভালোভাবে ফ্রেশ হয়ে নিলাম। আজ ভার্সিটি যেতে হবে একবার। কিছুদিনের মধ্যে এক্সাম শুরু হবে। তার চেয়েও বড় কথা, আজ বাইরে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা যে করে হোক সম্পন্ন করতে হবে। আর বেশি ভাবলাম না, তাড়াতাড়ি নিচে নেমে গেলাম। নিচে নামতে না নামতেই হাজির হলো ইরফানের পিএ ইনান খন্দকার। এই লোকটাকে আমি প্রথম দেখি যেদিন ইরফানের জ্ঞান ফেরে।
ইরফানের অ্যাক্সিডেন্ট হওয়ার পর এখন পর্যন্ত একবারও ওকে দেখতে যায়নি, এই নিয়ে সকলে আমার উপর অসন্তুষ্ট। তাতে তো আমার কোনো বালত আর পড়ে যাবে না। সেদিন ইনান খন্দকার বাড়িতে এসে আমাকে ডাকছিল, জাহানারা ভাবি, জাহানারা ভাবি, আপনাকে ভাই দেখতে চেয়েছে, তাড়াতাড়ি আসেন। কারো গলার আওয়াজ শুনে আমি নিচে আসি, লোকটাকে চিনতে না পেরে চোখ শুরু করে লোকটার দিকে তাকিয়ে থাকি। আমি চিনতে পারছি না বুঝতে পেরে নিজেই পরিচয় দেওয়া শুরু করে। আসসালামু আলাইকুম ভাবি, আমি ইন্দুর, সরি ইনান খন্দকার, আব্বা বুলু খন্দকার, আম্মা মাধুরী বেগম। আমরা, কি আশ্চর্য, আপনি আমাকে আপনার বায়োডাটা দিচ্ছেন কেন? আমি নাক সিটকে কথাটা বললাম। আমার কথা শুনে মাথা চুলকে হালকা হেসে দেয় লোকটা। অতঃপর আমাকে জানায় তার ভাই মানে ইরফান আমাকে ডেকেছে হাসপাতালে দেখা করতে। সেদিন এই লোকটাকে ফিরিয়ে দিয়েছিলাম। এরপর থেকে ডেইলি দিনে 2-3 বার আমাকে নিতে আসে, কিন্তু কখনোই যেতে রাজি হয়নি। ভাবি, ভাই আপনার সাথে দেখা করতে চাই। মাঝপথে থামিয়ে দিলাম ইনানকে। কানে কি বাতাস ঢোকে না? প্রতিদিন এক কথা কেন বলতে হয় আমি যাব না? কিন্তু ভাই, আবার মাঝপথে থামিয়ে দিলাম। লিসেন মিস্টার গন্ধকার, আপনার ভাইকে গিয়ে ভালোভাবে বলে দিবেন মরলেও আমি দেখতে যাব না। আচ্ছা ভাবি, তাহলে একটু কলে কথা বলে নিন। পলি, ঝাড়ুটা কোথায় রেখেছো? আমার কথা শুনে প্রতিদিনের মতোই আজও হাওয়ার বেগে কেটে পড়েছে লোকটা। এগুলো প্রতিদিনের কাহিনী হয়ে দাঁড়িয়েছে। আমি ঝাড়ু জুতার খোঁজ না নেওয়া পর্যন্ত চৌধুরী বাড়ি থেকে এক পাও বের করবে না এই লোকটা। আমাদের চিৎকার চেঁচামেচি শুনে রান্নাঘর থেকে কাকিয়া পলি বেরিয়ে এসেছে। অন্যদিকে দাদিকে ইতি লিভিং রুমে ধরে ধরে নিয়ে আসে। ইরফানের অ্যাক্সিডেন্টের পর দাদির শরীরের অবনতি হয়েছে। দাদি আমার উপর ভীষণ রেগে আছেন। ওনার কথা অনুযায়ী স্বামী যেমনই হোক, এমন মৃত্যুশয্যায় থাকাকালীন তোমাকে বারবার দেখতে চাইছে, আর তুমি একবার দেখতে গেলে না। আমার ছেলে বেঁচে যাবে এটা মনে হয় আশা করনি। ভাবনা থেকে বেরিয়ে আসলাম কারো গলার আওয়াজে। ঘাড় বাঁকিয়ে তাকাতেই চোখ পড়ল নাবিলা চৌধুরীর দিকে। তিনি বাক্যটা বলে আমার কাছে এগিয়ে এসে দাঁড়ালেন। ওনার পেছনে নুলক চৌধুরী দাঁড়িয়ে। ওনাদের পরিপাটি লাগছে, হয়তো কোথাও বেরোবে। তুমি একটু বেশি উঠছো জাহানারা, আমি তোমাকে আগেই সাবধান করে দিচ্ছি, এবার থামো, না হলে অকালে ঝরে যাবে। ঠান্ডা গলায় এক প্রকার হুমকি দিয়ে চলে যেতে লাগলেন তিনি। আমি আরেকটু এগিয়ে ওনার পেছন থেকে বলে উঠলাম, পাখিকে খাঁচায় বন্দি করে রাখতে যাবেন না, পাখি ঝরে যাওয়ার আগেই তার অভিশাপে আপনারা পৃথিবী থেকে বিলীন হয়ে যাবেন। আমার কণ্ঠ কানে যেতেই পিছন ফিরে তাকালেন নাবিলা চৌধুরী। বেশ কয়েক সেকেন্ড আমাদের চোখে চোখে স্নায়ুযুদ্ধ চলে। অতঃপর তার সমাপ্তি ঘটিয়ে বলেন, তার মানে তুমি থামবে না? আমি তো এখনো কিছুই করিনি, তাহলে থামবই বা কোথায়? আমার কথা শুনে নাবিলা চৌধুরী মৃদু হাসলেন। যাওয়ার আগে একটা বাক্যই বলে গেলেন, উইশ ফর ডেঞ্জার। নাবিলা চৌধুরীর শেষ বাক্যে আমিও মৃদু হাসলাম। তখন নোলক চৌধুরীর সাথেও চোখাচোখি হয়। ওনার চোখ মুখ আগের ন্যায় অনুভূতিহীন। ওনারা দুজন বাসা থেকে বেরিয়ে যেতেই কাকি আর দাদি আমার কাছে আসেন। কাকিয়া কিছু বলতে গিয়েও বলতে পারলেন না দাদির কথা শুনে। শোন নাথ বউ, সবসময় জেদ করাটা বোকামি, এসব ছেড়ে অসুস্থ স্বামীর দিকে মন দাও। এইটুকু বলেই তিনি সোফায় গিয়ে বসলেন। আমার আর ব্রেকফাস্ট করার রুচি নাই, তাই উপরে উঠে যেতে উদ্ধত হলে কাকিয়ার শান্ত কণ্ঠ কানে আসে, সবসময় মুখোমুখি যুদ্ধ করতে নেই বৌমা। এমনও হতে পারে বিপরীত পক্ষ যুদ্ধে নামার আগেই পেছন থেকে ছুরি বসাবে। আমি পেছনে তাকাতেই কাকে মৃদু হেসে বললেন, আজ তো নিশ্চয়ই ভার্সিটি যাবে, একদমই না খেয়ে বের হবে না কেমন? আমি রুমে গিয়ে পুরোপুরি রেডি হয়ে নিলাম, সাইড ব্যাগটা কাঁধে নিয়ে বেরিয়ে যাব, তখনই মনে পড়ে আমি তো আসল জিনিসটাই নিতে ভুলে গেছি। তাড়াতাড়ি কাভার্ড খুলে শাড়িগুলোর ভেতর থেকে একটা ফাইল বের করলাম। ওটাকে দেখে চোখের কোণে হাসি রেখা ফুটে উঠল। ফাইলটার দিকে তাকিয়ে যখন কিছু ভাবছি, তখনই পেছন থেকে নোহার কণ্ঠ কানে বাড়ি খেলো, তোমার হাতে ওটা কি প্রিটি গার্ল? সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? আমি তাড়াতাড়ি ব্যাগে ফাইলটা ঢুকে নোহার দিকে কড়াভাবে তাকিয়ে উত্তর করলাম। এতে নোহার মধ্যে কোনো ভাবান্তর হলো না। সে নিভু নিভু চোখে আমার দিকে তাকিয়ে আরেক প্রশ্ন করে বসলো, হোয়াট ইজ কৈফিয়ত? আমি ওর কথা শুনে মুখ ফুলিয়ে শ্বাস বের করলাম। অতঃপর রুম থেকে বেরিয়ে যেতে যেতে নোহার উদ্দেশ্যে ছুড়লাম একটাই শব্দ, বোকাচোদা। আজ অন্য দিনের তুলনায় রাস্তায় ট্রাফিক জ্যাম বেশি, এদিকে মাথার ওপর সূর্য খারাপভাবে কিরণ দিচ্ছে। আমি ঘেমে একাকার, শাড়ির আঁচল দিয়ে নাক মুখ গলাটা মুছে নিলাম। ভার্সিটি থেকে বেরিয়ে এসে 3টার দিকে আমাকে এভাবে রাস্তায় ইরফান কিছুতেই একা ছাড়তে চাইতো না। সবসময় আমার পেছনে একজন না একজন থাকতো। এখন তার অসুস্থতার জন্য চামচাগুলোকে আর দেখতে পারছি না 2 দিন ধরে। না হলে মাথা চিবিয়ে খেত এটা ওটা বলে বলে। ভাবে এভাবে রাস্তা দিয়ে হেঁটে যাবেন না, গাড়িতে উঠুন, আমরা আপনাকে বাসায় পৌঁছে দিচ্ছি। আরেকজন ছাতা নিয়ে পিছনে পড়ে থাকতো। ভাবি, এত রোদের মধ্যে এভাবে হাঁটবেন না, তাতে আপনার অসুখ হয়ে যাবে, আর আপনার অসুখ হলে ভাই আমাদের বুড়িগঙ্গায় কেটে ভাসিয়ে দেবে।
আমি শত ধমকেও ওদের আমার পিছু ছাড়াতে পারি না, সে কারণেই এই ফাইলটার এখনও কোনো ব্যবস্থা করে উঠতে পারিনি। গতকাল একটু দরকারি কাজে লাইব্রেরি গিয়েছিলাম। আমি আবার চৌধুরী বাড়ির কোনো গাড়িতে যাতায়াত করি না, হয়তো হেঁটে যাই, নয়তো রিক্সা বা অটো করে যাতায়াত করি। সেই দিন কাউকে ফলো করতে না দেখে বুঝতে পারলাম ইরফানের অনুপস্থিতিতে ওরা কাজে ফাঁকি দিচ্ছে। তাতে অবশ্য আমারই লাভ। এই যে আজ ফাইলটা। আমার ভাবনার ঘটা একটা পুরুষালী কণ্ঠে। আমি পেছনে তাকাতেই কাঙ্ক্ষিত মানুষটা দেখা পাই, যার জন্য আধ ঘন্টা ধরে অপেক্ষা করছি। লোকটার পরনে শার্ট প্যান্ট, চোখে রোদ চশমা আর মুখে মাস্ক পরা। আমি ওনার দিকে তাকিয়ে মৃদু হাসলাম। হয়তো লোকটাও মাস্কের আড়ালে মৃদুই হেসেছে। অতঃপর লোকটা হালকা খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে আমার সামনে দাঁড়ালো। আমি ঝটপট ফাইলটা লোকটার হাতে তুলে দিলাম। লোকটাও ঝটপট করে অফিসের ব্যাগে ঢুকিয়ে নিল। এরপর আর বেশি সময় আমরা একসাথে দাঁড়িয়ে থাকলাম না। ৩-৪ মিনিটের মতো কথা বলেই দুজন দুদিকে চলে গেলাম। সকালে না খেয়ে আসার কারণে শরীর বেশ দুর্বল, যদিও আমার বান্ধবী জোর করে একটা কেক খাইয়ে দিয়েছে। তাতে কি আর একটা মানুষের পেট ভরে? যাই হোক, তাড়াতাড়ি এবার বাড়ি ফিরতে হবে। বিশ্ব রোডের বাম পাশে দাঁড়িয়ে আছি ওই পারে যাব বলে। আজকে মাত্রা অতিরিক্ত যানজট রাস্তায়। আমি রাস্তার এপাশ ওপাশ ভালো করে দেখতে ব্যস্ত। তখনই কয়েকজন লোকের গলা আর হাতের তালির শব্দ কানে আসে। আমি পিছনে তাকাতেই দেখি তিনজন হিজড়া দাঁড়িয়ে। তিনজনই পান চিবাতে চিবাতে আমাকে দেখে কিলকিল করে হাসছে আর হাতে তালি বাজাচ্ছে। আমি এদের পাত্তা দিলাম না, বরং আবার রাস্তা বেরোতে ব্যস্ত হয়ে পড়লাম। তাদেরকে অ্যাভয়েড করছি ব্যাপারটা বুঝতে পেরেই একে অপরের দিকে তাকিয়ে চোখাচোখি করলো। এরপর একজন পানের পিচকিরি ফেলে আমার সামনে এসে দাঁড়ালো। হেই 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 সুন্দরী, কিসের এত তাড়া? ঘরে জামাই ফেলে এসেছিস নাকি? আমি বিরক্তিতে ভ্রু কুঁচকালাম, তাতে কপালে সূক্ষ্ম কয়েকটা ভাঁজ পড়ল। তবু বিরক্তি নিয়ে উত্তর দিলাম, ফেলে আসলো তোমাদের কি? আমার কথা শুনে তিনজন হিজড়াই উচ্চস্বরে হেসে দিল। প্রথম হিজড়াটা আমার পাশ ঘেঁষে দাঁড়িয়ে দু হাতে তালি বাজাতে বাজাতে কানের কাছে বলে উঠল, তাহলে তো সুন্দরী রাতে জামাইয়ের সাথে অনেক মস্তি করো।